আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রেশমি আক্তার এবং আমি রায়হান রোহান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতির পিতার ভাস্কর্য অবমাননার প্রতিবাদে প্রজাতন্ত্রের সর্বস্তরের কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ। বিএনপি দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বললেন ওবায়দুল কাদের। পদ্মা সেতু নিয়ে দলটির নীরবতা আশাহত হবার প্রমাণ, মন্তব্য তথ্যমন্ত্রীর। দুঃশাসনের কারণে স্বাধীনতার পর ধূলিসাৎ হয়ে গেছে অভিযোগ বিএনপির। খালেদা জিয়ার উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার দাবি রিজভির। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় দেখা মিলছে না সূর্যের। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন দেশের সরকারি কর্মকর্তারা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে একথা জানান তারা। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সূত্রে গাঁথা উল্লেখ করে রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড আইনিভাবে কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দেন আইজিপি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেন 29টি ক্যাডারের সরকারি কর্মকর্তারা। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান, এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত সমাবেশে বঙ্গবন্ধু এবং স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, বঙ্গবন্ধুর উপর কোনো প্রকার আঘাত অপমান মেনে নেওয়া হবে না। যেখানে যে পর্যায়ে কর্মরত আছে সর্বশক্তি দিয়ে আমরা রুখে দেব। আমাদের বেতার যন্ত্রকে আমরা ব্যবহার করব। আলোচনায় অংশ নিয়ে পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ হুঁশিয়ারি দেন, রাষ্ট্রবিরোধী যে কোনো কর্মকাণ্ডে কঠোর হস্তে দমন করা হবে। রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা আমরা অবশ্যই এদেশের প্রচলিত আইন এবং প্রচলিত যে বিধি আছে তার মাধ্যমে সেগুলো মোকাবেলা করব। আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সংবিধান, আমার রাষ্ট্র, আমার রাষ্ট্রের জনক, nobody can touch them, nobody can touch them। আমরা 18 কোটি মানুষ এবং রাষ্ট্র সেটাকে মোকাবেলা করব। সমাবেশের সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কাইকাউস বলেন, জনগণের সেবক হিসেবে সংবিধানকে সমুন্নত রাখাই সরকারি কর্মকর্তাদের দায়িত্ব। জাতির পিতার অবমূল্যায়নের কোনো সুযোগ নেই জানিয়ে এ বিষয়ে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমরাই পুলিশ, আমরাই ম্যাজিস্ট্রেট, আমরাই বিচারক, আমরাই কৃষি, আমরাই চিকিৎসক, আমরা সবাই এক। আমরা যদি থাকি তাহলে জাতির পিতার নামের অবমূল্যায়ন হওয়ার কোনো সুযোগ আমার কাছে মনে হয় নেই। আমরা আজকে সমগ্র জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে এসেছি, আমরা এরকম কোনো ঘটনা ঘটতে দেব না। আশা করি আপনারা সকলে এই বিষয়ে আমার সঙ্গে একমত হবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে ধারাবাহিকভাবে যে মানবতা বিরোধী অপরাধ করে আসছে তার জন্য মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। পদ্মা সেতুর স্বচ্ছতা নিয়ে যারা প্রশ্ন তুলেছিল এখন তারা পদ্মা সেতু নিয়ে মন্তব্য না করায় সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কিন্তু এর প্রতিযোগিতা হতে হবে সাংগঠনিক নিয়ম নীতির আওতায়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলার পাশাপাশি বিএনপির সমালোচনা করেন তিনি। বঙ্গবন্ধুর খুনিদের পৃষ্ঠপোষকতা, বিচার বন্ধে ইনডেমনিটি অধ্যাদেশ জারি, সংবিধানে যুক্ত করা জেল হত্যা, গ্রেনেড হামলা, আগুনে পুড়িয়ে মানুষ হত্যাসহ মানবতা বিরোধী এমন কোনো জঘন্য কাজ নেই
যা বিএনপি করেনি। জন্মলগ্ন থেকে ক্ষমতার বয়ে ধারাবাহিকভাবে মানবতা বিরোধী অপরাধ তারা করে আসছে। জনগণ মনে করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরও বিচার হোক। এদিকে সরকারি বাসভবনে পদ্মা সেতু নিয়ে সমালোচনাকারীদের প্রশ্ন ছুড়ে দিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সেই সময় বিশ্বব্যাংকের সাথে সুর মিলিয়ে আরও অনেকেই টিআইবি বড় বড় সংবাদ সম্মেলন করেছিল। মোটামুটি জনগণকে যতটুকু বিভ্রান্ত করা তাদের ক্যাপাসিটিতে সম্ভব ছিল সব কিছুই করার চেষ্টা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পদ্মা সেতুর কাজ প্রায় সম্পন্ন হয়ে গেল, তখন এদের মুখে কোনো বক্তব্য নেই। এতে মনে হচ্ছে পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পেয়েছেন। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। দুঃশাসনের কারণে স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অপর এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার উপর থেকে বিধিনিষেধ তুলে নিয়ে পুরোপুরি মুক্তি দেওয়ার দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাহবুব সৈকতের রিপোর্ট। বিজয়ের মাস উপলক্ষে কল্যাণ পার্টির আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে বিজয়কে সুসংহত করার লক্ষ্যে ভাবনা শীর্ষক আলোচনা সভা। আপনাদেরকে আপনাদের নেতৃত্ব বেছে নিতে হবে, আমাদেরকে আমাদের জনগণের পাশে দাঁড়াতে হবে। স্বাধীনতার চেতনা এবং দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন বক্তারা। এই সরকারের আমলে এই 12 বছরে নিগৃহীত হতে, লাঞ্ছিত হতে, গুম হতে, খুন হতে, ধর্ষিতা হতে বিএনপি করা লাগে না, ভিন্ন মত হলেই যথেষ্ট। ৭১-এ মুক্তিসেনারা যে স্বপ্ন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, ক্ষমতাসীনদের কারণে সেই চেতনা ম্লান হয়ে গেছে বলে অভিযোগ করেন মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ৭১-এ মুক্তিযুদ্ধ ছিল প্রধানত গণতন্ত্রের জন্য যুদ্ধ। যেহেতু আমাদের ভোটাধিকারকে পাকিস্তানিরা সম্মান জানায় নাই, সেই জন্য দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে যুদ্ধে সামিল হয়েছিল। মানবিক মর্যাদা, সাম্য প্রতিষ্ঠার জন্যই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। কিন্তু দুঃশাসনের কারণে সেই লক্ষ্য অনেক দূরে সরে গিয়েছে। এদিকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের এক আলোচনা সভায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একটি রাষ্ট্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি, রিজার্ভ চুরি, শেয়ার মার্কেটের টাকা নাই, কত কিছু। এই টাকাগুলি লুটপাট না করে আজকে কর্মহীন মানুষকে যদি রাষ্ট্র তার খাদ্য নিরাপত্তা দিতে পারত, তাহলে নিশ্চয়ই মানুষ কিন্তু এই ছোটাছুটি করত। অন্যদিকে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি এখন বাসায় থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত নন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উনার সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলে তো তার উপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবারে শীতের প্রসঙ্গ। বাড়তে শুরু করেছে শীতের প্রকোপ। রাজধানী সহ দেশের অনেক জায়গাতেই সারাদিনেও দেখা যায়নি সূর্যের মুখ। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ব্যাহত হতে শুরু করেছে জনজীবন। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আগামী 17 ও 18 ডিসেম্বর চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। মুবাল্লিক করিমের রিপোর্টে বিস্তারিত। আজও সকাল থেকে রাজধানী সহ দেশের অনেক জায়গাতেই দেখা মেলেনি সূর্যের। হালকা হিমেল বাতাসের সাথে বাড়ছে কুয়াশার ঘনঘটাও। আবহাওয়া অফিসের শেষ বার্তা বলছে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আগামী 17 ও 18 ডিসেম্বর চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিপাতেরও আভাস। রাজধানীতে এই কুয়াশা ভাব আরও 2 দিন চলবে। এছাড়া কদিনের মধ্যে বাড়বে উত্তরাঞ্চলের শীতের প্রকোপ। তাপমাত্রা নামতে পারে 10 ডিগ্রিরও নিচে। পঞ্চগড়ে বইছে হিমালয়ের হিমেল বাতাস। অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। বিপাকে পড়েছেন নির্ময়ের ও খেটে খাওয়া মানুষেরা। শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। গত 2 দিন ধরে দিনের বেলা সূর্যের দেখা নেই। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু আর বৃদ্ধরা। দিনাজপুরেও একই অবস্থা। শীতের তীব্রতা নিয়ে শঙ্কায় আছেন এই অঞ্চলের মানুষ। সড়কে দিনেও লাইট জ্বালিয়ে যান চলাচল করছে ধীর গতিতে।
এখন প্রতিদিনই তাপমাত্রা কমছে রাজশাহীতে। দিনের তুলনায় রাতে তাপমাত্রা কমার সাথে সাথে বাড়ছে শীতের প্রকোপ। যশোরে কনকনে ঠান্ডার মাঝেও জীবন জীবিকার খোঁজে শীতের কুয়াশাকে উপেক্ষা করে নিজ পরিবারের সবার মুখে হাসি ফোটাতেই কাজে যাচ্ছেন মানুষ। এদিকে ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেট বিমানবন্দরে অবতরণ করে। মুবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, প্রযুক্তি হচ্ছে উন্নয়নের বাহন। এর ফলে বিশ্বব্যাপী উন্নয়ন ও অগ্রগতির অপার সম্ভাবনার পাশাপাশি বহুমুখী চ্যালেঞ্জেরও সৃষ্টি হয়েছে। নতুন নতুন আবিষ্কারের ফলে প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল জনগণের কাছে ফলপ্রসূভাবে পৌঁছে দিতে হলে সবাইকে নতুন ও পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তথ্য প্রযুক্তিকে দেশের উন্নয়নে কাজে লাগানোর সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিগত বছরগুলোর ন্যায় 2020 সালেও বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। বিগত বছরে তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কৃত হয়েছেন, আমি তাদেরকে উষ্ণ অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি। আমি আশা করি আপনাদের এই অর্জন আপনাদেরকে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়নে আরও উৎসাহ যোগাবে। এছাড়া অন্যান্য উদ্যোক্তাদেরও সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে সাহস যোগাবে। দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 34 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা 7,000 ছাড়িয়ে গেল। এখন পর্যন্ত এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন 7,020 জন। এছাড়া 24 ঘন্টায় নতুন করে 1,329 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট 4,89,178 জনের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,185 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,17,503 জন। মারা যাওয়া 34 জনের মধ্যে 23 জন পুরুষ ও 11 জন নারী। করোনার সংক্রমণ রোধ এবং জনসাধারণকে সাবান দিয়ে হাত ধোয়ায় সহযোগিতার লক্ষ্যে ঢাকায় চালু হয়েছে হ্যান্ড ওয়াশিং অন হুইলস। ওয়াসা এবং ওয়াটার এইডের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। প্রাথমিক অবস্থায় ঢাকায় 10টি ইউনিট এই কার্যক্রম চালাবে। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সামনে এলজিআরডি মন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় সরকারের সব ধরনের পদক্ষেপ রয়েছে। $14.5 বিলিয়ন যে প্রণোদনা দিয়েছেন, এটা সকল শ্রেণী পেশার মানুষরা এটার সাথে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ সবাই এটাতে সুবিধা যেন পায়। তো আমার মনে হয় বাংলাদেশে সাকসেসফুলি আন্ডার দ্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অত্যন্ত সফলতার সহিত এ প্রতিকূলতাকে মোকাবিলা করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এফবিসিসিআই এর নেতৃত্বে মানববন্ধন করা হয়েছে। সকাল 11:30টায় রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেছেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। উপস্থিত ছিলেন বিজিএমইএ, রিহ্যাব, বিকেএমইএ সহ সকল ব্যবসায়ী সংগঠন। কোন রকম নীতির তোয়াক্কা না করেই নারায়ণগঞ্জের ফতুল্লায় তৈরি হচ্ছে বেকারি পণ্য। বেশিরভাগ ক্ষেত্রেই এই খাবারগুলো তৈরি হয় অনুমোদনহীন বেকারি কারখানায়, নোংরা পরিবেশে কিংবা বাসাবাড়িতে। আর ভেজালের পাশাপাশি রয়েছে বিভিন্ন রাসায়নিকের ব্যবহার, যা এই এলাকার স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ। প্রশ্ন উঠেছে, এক্ষেত্রে দেখভালের দায়িত্বপ্রাপ্তরা কতটুকু দায়িত্ব পালন করেছেন? প্রতিনিধি শাহাবুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মুবাল্লিক করিম। বেকারির খাবার মুখরোচক ও সহজলভ্য, হাতের নাগালে পাওয়া যায় বলেই সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ খেয়ে থাকেন। নারায়ণগঞ্জে এভাবেই ফুটপাত থেকে নামি বেকারি কিংবা কনভেকশনারি দোকানে বিক্রি হওয়া এসব খাবারের উৎস আর তৈরির উপাদান দেখলেই অনেকেই ভাববেন এগুলো বিষ ছাড়া আর কিছুই না। উৎপাদনের স্থান বলতে বেশিরভাগই অনুমোদনহীন বেকারি কারখানার নোংরা পরিবেশ কিংবা বাসাবাড়ি। মামনি ব্র্যান্ডের নামে মার্কেটে ছাড়া হয়েছে। 20 টাকা আমরা করি না, কারণ আমরা ওয়ান টাইম কাম মাল না,
সকাল বিকালে এসে। যারা উৎপাদনের সাথে জড়িত তারাও মানছেন না কোনো স্বাস্থ্যনীতি। বিএনপির কোনো অনুমোদন আছে আপনার কাছে? জি না, কাগজপত্র নাই, বেকারি চালাচ্ছে, এটা আসলে প্রশাসনের কেয়ার নেওয়া উচিত। অনেক সময় ভালো মানসম্পন্ন বেকারির নাম ও মোড়ক ব্যবহার করেও এক শ্রেণীর অসাধু ব্যক্তি এমন পণ্য সরবরাহ করেন। প্রশ্ন উঠেছে, এ নিয়ে দায়িত্বপ্রাপ্তরা কি করছেন? পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখছে কিনা, মানসম্মতভাবে খাদ্য উৎপাদন করছে কিনা, সেই সমস্ত বিষয়ে আমাদের যে ছাড়পত্রের শর্ত আছে সেটা প্রতিপালন যদি না হয় সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে ছাড়পত্র বাতিল সহ আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা। কিছু কিছু উৎপাদনকারীরা তারা নির্দিষ্ট মান রাখছে না, এটা আমাদের কাছে আছে, আমাদের মোবাইল কোডে চলে। 2টা দপ্তরের মাধ্যমে এইটা মোবাইল কোড চলে, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা যায়, কিন্তু 2টা দপ্তর এই কাজগুলো রেগুলার করে। যেমন ভোক্তা অধিকারের অর্থ করে, আবার খাদ্য মান নিয়ন্ত্রণে যেটা আমাদের অধিদপ্তর যারা এখন নতুন করা হয়েছে তারাও এখন মাঠে কাজ করছে। যে দপ্তরই যখন চাইবে অথবা অন্যভাবে আমরা খবর পাবো, আমাদের ম্যাজিস্ট্রেট চলে যাবে, ঘটনাস্থলে গিয়ে যদি তার সামনে এই অপরাধটা সংঘটিত হয় তাহলে সঙ্গে সঙ্গেই তাকে জেলদণ্ড এবং জরিমানা দণ্ড 2টাই দেবে। মুবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। দেশের দক্ষিণ জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে যে বিপুল কর্মযজ্ঞের সূচনা হয়েছিল পদ্মার পাড়ে, তা পূর্ণরূপ পাওয়ায় সেতুটি দেখতে এখন শত শত মানুষের ভিড়। পদ্মা পাড় যেন পরিণত হয়েছে পর্যটন স্পটে। ঘন কুয়াশার কারণে খুব পরিষ্কারভাবে সেতুর পুরো অংশ দেখা না গেলেও দেশের নানা প্রান্ত থেকে আগত কৌতূহলীরা বলছেন এ এক মহা অর্জন। মুন্সিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মুক্তার হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ। পদ্মা সেতু নিয়ে শুরু থেকেই মানুষের আগ্রহের কোনো কমতি ছিল না। আর শত চড়াই উতরাই পেরিয়ে যখন সেতুটি পুরোপুরি দৃশ্যমান, তখন তা খুব কাছে থেকে দেখতে পদ্মা পাড়ে ছুটে যাচ্ছেন অনেকেই। শীত আর কুয়াশা মারিয়ে প্রতিদিনই দেশের নানা প্রান্তের মানুষের ভিড় দেখা যাচ্ছে পদ্মা পাড়ে। এটি এখন অনেকটা পরিণত হয়েছে পর্যটন এলাকায়। পদ্মা সেতু শুধু মুখে মুখে শুনেছি, নিজ চোখে দেখার জন্য আজকে সবাই ফ্যামিলি নিয়ে চলে এসেছি। আমরা ফেনী থেকে আসছি এগুলো চোখে দেখার জন্য। আমাদের অর্থায়নে এরকম একটি ব্রিজ হচ্ছে, যেটা আমরা সবাই এই ব্যাপারে গর্বিত। উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি তাদের কণ্ঠে অর্থনৈতিক উন্নয়নে সেতুটির ইতিবাচক নানা দিক। আমরা মনে করি যে পদ্মা সেতু আমাদের দেশের জন্য অনেক উন্নতি বয়ে আনবে। পদ্মা সেতুটা বাংলাদেশের ইতিহাসে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। দেখা যাচ্ছে আমাদের পদ্মা সেতু হলে উপকৃত হব আমরা, এই দীর্ঘ যানজট আমাদের ভোগ করতে হবে না। চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের অর্থায়নেই পদ্মা সেতু নির্মিত হওয়ায় প্রধানমন্ত্রীকেও সাধুবাদ জানান অনেকে। দেশের উন্নয়নের জন্য, দেশের মঙ্গলের জন্য আমাদের পৈতৃক সম্পত্তি বাপদাদার ভিটা আমরা ছেড়ে দিছি। আমাদেরকে এখন সরকার পুনর্বাসনের জায়গা দিচ্ছে। পদ্মা সেতু হলে দেশের উন্নয়ন সবার জন্য ভালো। আমরা গর্বিত, কেননা দেশের অনেক বড় একটা কাজ হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। স্বাধীনতার 50তম বছর অর্থাৎ 2021 সালের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করতে চায় সরকার। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। শনিবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে যমুনা ব্যাংক লিমিটেডের বালিগাঁও শাখা নতুন ঠিকানা বালিগাঁও গার্ডেন সিটি বালিগাঁও বাজারে স্থানান্তরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। শাখা স্থানান্তর শেষে আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের অর্থায়নে মীরকাদিম পৌরসভার গোয়ালু ঘুন্নি গ্রামে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। নিটল নিলয় গ্রুপের রপ্তানিযোগ্য নতুন পণ্য টারজাম পেপারের উদ্বোধন করা হলো শনিবার। অনলাইনে ভার্চুয়াল অনুষ্ঠানে এর উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। এ সময় তিনি জানান, দেশেই এখন থেকে বিশ্বমানের ডাবল এ পেপার সরবরাহ করা হবে, যা আগে আমদানি করা হতো। এমনকি এই কাগজ বিদেশেও রপ্তানি করা হবে। চলতি মাসের শেষে টারজাম পেপার খুচরা বাজারে পাওয়া যাবে বলে জানান আব্দুল মাতলুব আহমদ। এবার গ্রাম বাংলার খবর। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বহু প্রাণহানির শঙ্কা থাকলেও শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে এখন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে পদ্মা সেতু দৃশ্যমান।
শেখ হাসিনার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধভাবে আছে বলেই সমগ্র বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় 50 কোটি টাকা ব্যয়ে লক্ষ্মীপুর ঢাকা নৌপথে ড্রেজিং কার্যক্রম শুরু হচ্ছে বলে জানালেন প্রতিমন্ত্রী। দুপুরে লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট বাস টার্মিনালে লক্ষ্মীপুর ঢাকা নৌপথের ড্রেজিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে খুলনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁইয়া, খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিদউদ্দিন। এদিকে পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা এবং অসম্মান করার প্রতিবাদে পটুয়াখালীতে র্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে জেলা ও দায়রা জজ রোকসানা পারভিন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। নেত্রকোনায় পাটপট্রি ব্রিজ সংলগ্ন মগরা নদীর পাড়ে জেলা পরিষদের অর্থায়নে প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে মালনী সড়কের বদ্ধভূমিতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম খান, সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী সহ অন্যান্যরা। গাজীপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ খায়রুজ্জামান, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেন। এদিকে খুলনায়ও হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের নতুন প্রজন্ম আগামীর ভবিষ্যৎ, আর এই প্রজন্মকে সুস্থ সবল হয়ে বড় হতে হবে। কেউ যেন হাম রুবেলা আক্রান্ত না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। জানাবো প্রবাসের সংবাদ। কুয়েতের পাবলিক অথরিটি অব ম্যান পাওয়ার বর্তমানে প্রবাসীদের নির্ভরশীল ফ্যামিলি ভিসাকে ওয়ার্ক ভিসায় রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে গত 2 মাস আগে ভিসা রূপান্তরের নিয়ম বন্ধ করে দেয় কুয়েত সরকার, কিন্তু মানবিক দিক বিবেচনায় ফের তারা সিদ্ধান্ত থেকে সরে আসে। কারণ এরই মধ্যে বড় সংখ্যক প্রবাসী, বিশেষত নারীরা যারা কুয়েতে ঢুকেছে, যাদের কর্মে প্রবেশ করা প্রয়োজন। সেই সাথে ভিসা পরিবর্তনের জন্য কর্মসংস্থান বিষয়ক সহকারী সচিবের অনুমোদন লাগবে। যেসব প্রবাসীরা নির্ভরশীল ভিসার আওতায় 6 মাস রয়েছেন, তারা 300 কুয়েতি দিনার দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে 6 মাসের কর্ম ভিসা নিতে পারবেন। এরই সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতির পিতার ভাস্কর্য অবমাননার প্রতিবাদে প্রজাতন্ত্রের সর্বস্তরের কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ। বিএনপি দেশের রাজনীতিতে মাস্তান চক্রের জনক বললেন ওবায়দুল কাদের। পদ্মা সেতু নিয়ে দলটির নীরবতা আশাহত হবার প্রমাণ, মন্তব্য তথ্যমন্ত্রীর। দুঃশাসনের কারণে স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, অভিযোগ বিএনপির। খালেদা জিয়ার উপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার দাবি রিজভীর। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় দেখা মিলছে না সূর্যের। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে জনজীবন। বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত ইউক্রেন। বরফের নগরীতে পরিণত হয়েছে রাজধানী কিয়েভ, মানুষের ভোগান্তি। এবং বঙ্গবন্ধু টি-20 কাপে লিগ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রামের কাছে 36 রানে হেরেছে রাজশাহী।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা, twitter/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেশমি আক্তার এবং আমি রায়হান রোহান। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।